জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছে ব্যস্ত প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ, মার্কিন দূতের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। গাজা যুদ্ধ বন্ধের আহ্বান ম্যাখর, উপত্যকায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত, একদিনে নিহত অন্তত ৩৭। ইসরায়েল সিরিয়ার শান্তি আলোচনায় অগ্রগতি, নিরাপত্তা চুক্তির প্রায় ৯৯% সম্পন্ন। লেবাননে হিজবুল্লাহকে দুর্বল করায় তৈরি হয়েছে সুযোগ, দাবি নেতানিয়াহুর। রাশিয়ার বিলাসবহুল রিসোর্টে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত অন্তত ৩, আহত ১৬। রুশ বিমান ধ্বংসের দাবি, আকাশসীমা লঙ্ঘন নিয়ে উত্তেজনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান। যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই সরকারটা আমাদের সরকার, অতএব এই অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ষা করা, সার্থক করা আমাদের দায়িত্ব। যুক্তরাষ্ট্রের মাটি থেকে যুক্তরাষ্ট্রের যুবদলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাতে জন্য আমরা এখানে এসেছি। আগামী দিনের যে একটা পরিবর্তনের বাংলাদেশ, তারেক রহমানের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি। কেউ যদি কনসুলেটের মতো আইন ভেঙে যদি কোনো অন্যায় কাজ করে, আমরা যারা প্রবাসীরা আছি আমরা সেটা প্রতিরোধ করব। তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে আছি। এয়ারপোর্টে ওনাদের যারা ভক্ত সমর্থক তারা আছেন, তাহের সাহেবকে যারা পছন্দ করেন, দলমত নির্বিশেষে তারা অভ্যর্থনা জানানোর জন্য গিয়েছেন, কোনো ব্যানার প্ল্যাকার্ড ছাড়াই। এর আগে বাংলাদেশ সময় রোববার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তার সঙ্গে আছেন অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা সহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুদিন আগেই তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছান। রোববার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সময় সংবাদকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ বিশ্ব দরবারে তুলে ধরবে। হাই লেভেল সেগমেন্ট যে ৩-৪ দিনে, ওখানে ২৬ তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন, আন্তর্জাতিক বিষয়দের উপরে উনি বলবেন, এগুলি তো থাকবেই। পররাষ্ট্র উপদেষ্টা জানান ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। পরদিন অভিবাসীদের সমাবেশে বক্তব্য রাখবেন। অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও বৈঠক করবেন সরকার প্রধান। দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে, হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে। এবছর জাতিসংঘের ৮০তম বার্ষিকী। এ উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিপাদ্য ব্যাটার টুগেদার 80 years and more for peace, development and human rights। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন ১৪০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এদের মধ্যে অনেকেই নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন। আর এ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউ ইয়র্কের ম্যানহাটান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
এবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়ে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। স্থানীয় সময় সোমবার সৌদি আরবের সঙ্গে যৌথ উদ্যোগে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরো বলেন, আন্ডোরা, মাল্টা, লুক্সেমবার্গ, বেলজিয়াম, মোনাকো ও সান মারিনো সহ আরো বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেন একই পথ অনুসরণ করতে যাচ্ছে বলেও জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি ফিলিস্তিনের জন্য কোনো পুরস্কার নয়, বরং অধিকার। একই সঙ্গে দ্বিরাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব নয়, বরং চরমপন্থা ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান একে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। এখন নতুন বাস্তবতা তৈরি করে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনার আহ্বান জানান। এর আগে জাতিসংঘে ইসরায়েলি দূত ড্যানি ড্যানন সম্মেলন বর্জনের ঘোষণা দেন। বলেন, এই অনুষ্ঠানকে কোনো সহায়ক উদ্যোগ মনে করে না তেল আবিব। এটিকে সন্ত্রাসকে উস্কে দেওয়ার চেষ্টার অংশ বলেও আখ্যা দেন তিনি। এমনকি ফ্রান্সের ওপরও ক্ষোভ প্রকাশ করেন ড্যানি। একই সঙ্গে সম্মেলন বর্জন করেছে যুক্তরাষ্ট্র। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত আছে। শরণার্থী শিবির, খান ইউনিস সহ উপত্যকাটির বিভিন্ন স্থানে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৭ জন। হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে গাজা সিটিও। এর মধ্যেই হামাসের কাছে থাকা এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। ফ্রান্স সহ পশ্চিমা বিশ্বের কাছে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছে না ইসরায়েলি হামলা। গাজা সিটির পশ্চিমাঞ্চলের 7টি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা চালিয়েছে তীব্র গোলাবর্ষণ। চারপাশের এলাকায় বোমাবর্ষণের কারণে আল রান্তিসি শিশু হাসপাতাল ও সেন্ট জন আই হাসপাতাল বন্ধ হয়ে গেছে। রামাল্লা অঞ্চলে ইসরায়েলি সেনারা নিরাপত্তা বাড়িয়ে বন্ধ করে দিয়েছে নিলিন, শুকবা ও দেইর আম্মারের প্রবেশদ্বার। এদিকে গাজামুখী সহায়তাবাহী ফ্লোটিলাকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, গাজার নৌ অবরোধ ভাঙতে দেয়া হবে না। তাই সহায়তাবাহী স্টেট ফাস্টনেস ফ্লোটিলাকে আশকেলন বন্দরে ভিড়ে সরঞ্জাম খালাস করার আহ্বান জানিয়েছে তেল আবিব। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্বের অন্তত ৪৫টি দেশ এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের মতো প্রভাবশালী দেশ। তবে জাতিসংঘের ৩/৪ সদস্য দেশ মনে করে ফিলিস্তিন রাষ্ট্র হওয়ার সব শর্ত পূরণ করেছে। গাজায় চলমান যুদ্ধ, মানবিক বিপর্যয় এবং ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে বিশ্বের বহু দেশ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে পাশাপাশি বেশ কিছু প্রভাবশালী দেশ এখনও দ্বিধায় রয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির বিষয়ে সবচেয়ে বড় বাধা যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন শুধু পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু পূর্ণ রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এই ধারণার বিরোধিতা করেছেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া নিয়ে ইউরোপে তীব্র বিভাজন দেখা যাচ্ছে। জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড সহ বহু প্রভাবশালী পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। তালিকায় রয়েছে চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরিও। তবে ইউরোপের প্রায় অর্ধেক দেশ সরাসরি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এশিয়ার অধিকাংশ দেশ ফিলিস্তিনের পক্ষে থাকলেও জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মিয়ানমার এখনও স্বীকৃতি দেয়নি। আফ্রিকায় ক্যামারুন, লাতিন আমেরিকায় পানামা এবং ওশেনিয়ার নিউজিল্যান্ড সহ অনেক দেশ একই অবস্থানে রয়েছে। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি নিয়ে বিভক্তির রেখা আরও স্পষ্ট হয়েছে। পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া নিয়ে তুমুল সমালোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, এই স্বীকৃতি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের প্রচলিত ধারা ভেঙে দিয়েছে। আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে ইসরায়েল। তবে কেউ কেউ বলছেন, শুধু স্বীকৃতি যথেষ্ট নয়, কার্যকরী পদক্ষেপ না নিলে ফিলিস্তিনের দুর্দশা কোনোভাবেই কমবে না।
যুক্তরাজ্য, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির খবর নজর কেড়েছে সারা বিশ্বের। হয়েছে সংবাদের প্রধান শিরোনাম। তবে এই স্বীকৃতি নিয়ে রয়েছে নানা সংশয়। আল জাজিরার এক প্রতিবেদনে নানা মতামত ও বিশ্লেষণ তুলে ধরেন বিশ্লেষকেরা। সংবাদ মাধ্যমটির তথ্যমতে গাজায় ইসরায়েলি আগ্রাসন, অবমাননা, হত্যাকাণ্ড ও লাখ লাখ ফিলিস্তিনিকে ঘরছাড়া করার বিরুদ্ধে এটি একটি ক্ষুদ্র ও প্রতীকী পদক্ষেপ মাত্র। তবে এর বাইরেও পদক্ষেপটির গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র গঠিত হবে না। 15 সেপ্টেম্বর সমর্থকদের সঙ্গে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এর এক সপ্তাহের মধ্যেই ইউরোপের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। গাজায় হামলা ও পশ্চিম তীরে সহিংসতার মধ্যে এসেছে এই পদক্ষেপ। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো বাস্তব পরিবর্তন আনবে না। ফিলিস্তিনিরা এখনও ইসরায়েলের আগ্রাসনের মুখে। ফিলিস্তিনকে পশ্চিমা দেশগুলো স্বীকৃতি দেওয়ার পরও হামলার পরিমাণ একটুও কমেনি। ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলেন স্বীকৃতি গুরুত্বপূর্ণ, কারণ এটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের প্রচলিত ধারা ভেঙেছে, ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করেছে। বেশিরভাগ বিশ্লেষক ও মানবাধিকার সংগঠন মনে করছেন শুধু স্বীকৃতিই যথেষ্ট নয়। কার্যকরী পদক্ষেপ যেমন নিষেধাজ্ঞা, অস্ত্র অবরোধ, নো ফ্লাই জোন ছাড়া ফিলিস্তিনের দুর্দশা কমানো সম্ভব নয়। পশ্চিমা নেতাদের অনেকে এই পদক্ষেপকে সামাজিক ও রাজনৈতিক চাপের মুখে মুখ রক্ষা হিসেবে নিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন এটা দ্বিরাষ্ট্র সমাধানের ধারণাকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান ভবিষ্যতে দূতাবাস খোলা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের মতো পদক্ষেপ ফিলিস্তিনি সরকারের অগ্রগতির সঙ্গে যুক্ত। যুক্তরাজ্যের স্বীকৃতিও ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব বহন করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে স্লোগান আর আগ্রাসন বিরোধী প্ল্যাকার্ড হাতে ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন শহরে নেমে আসে হাজারো মানুষ। সোমবার এই দাবিতে বন্ধ থাকে স্কুল, কলেজ, স্থবির হয়ে পড়ে গণপরিবহন। বিক্ষোভকারীরা চরম ডানপন্থী জর্জিয়া মেলনি সরকারের নীরবতার তীব্র সমালোচনা করেন। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। স্বাধীন ফিলিস্তিন আর মুক্ত গাজা স্লোগানে মুখরিত রোমের প্রাণকেন্দ্র। সোমবার স্থানীয় সময় সকাল 11টায় আন্তর্জাতিক ট্রেন স্টেশন টার্মিনি চত্বরে জড়ো হয় হাজার হাজার মানুষ। ভিড়ে ছিলেন সাধারণ কর্মজীবী থেকে শুরু করে ইতালির রোমের ঐতিহাসিক লা সাপিয়েন্সা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ফিলিস্তিনের যুদ্ধে সাধারণ নাগরিকদের হত্যা করা হচ্ছে, তা অসহনীয়। আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। এই বিষয়ে ইতালির নীরবতা মানা যায় না। আমরা সত্যিই শোকাহত। আশা করি এই ধরনের বিক্ষোভ যুদ্ধ পরিস্থিতির পরিবর্তন আনবে। ইতালির অবস্থানে আমরা হতাশ, তবে চাই সরকার যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিক। শ্রমিক ইউনিয়নগুলো বিক্ষোভে অনুপস্থিত থাকলেও বিপুল পরিমাণে সাধারণ মানুষ রাস্তায় নামে। শুধু রোম নয়, বলোনিয়া সহ বেশ কয়েকটি শহরে একযোগে বিক্ষোভ হয়। গাজার পক্ষে সরকারকে অবস্থান নিতে চাপ দিতে এই প্রথম দেশ জুড়ে পালিত হলো সাধারণ ধর্মঘট। আমরা সাপিয়েন্সা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, যুদ্ধ মেনে নিচ্ছি না, তাই আজকের সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছি। বিশ্বাস করি এই চাপের ফল মিলবে। আমরা টার্মিনি স্টেশনে এসেছি ইসরায়েল বিরোধী বিক্ষোভে যোগ দিতে এবং আজকের সাধারণ ধর্মঘটকে সফল করতে। যুদ্ধ বন্ধ চাই, শান্তি চাই। সমাবেশ শেষে মিছিল বের হয় রোমের রাস্তায়। ঢাক ঢোলের তালে নাচতে নাচতে বিক্ষোভকারীরা হাঁটেন 4 ঘন্টা। ধর্মঘটের কারণে লিভর্নো সহ প্রধান প্রধান বন্দরও কার্যত অচল হয়ে পড়ে। অবশেষে রোমের পোর্তা মাজ্জোরে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে। সময় সংবাদ, ইতালি। ইসরায়েল সিরিয়ার শান্তি আলোচনায় বড় ধরনের অগ্রগতি। দুই দেশের মধ্যকার নিরাপত্তা চুক্তি প্রায় 99% সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। লেবাননে হিজবুল্লাহকে দুর্বল করার কারণে ও উত্তর সীমান্তের সাফল্যেই এই আলোচনার সুযোগ তৈরি হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নেতানিয়াহু ও সারার উপস্থিতিতে চুক্তির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। একদিকে ইউরোপের বিভিন্ন দেশ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ হয়েও সিরিয়া গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন দামেস্কের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিবাচক পর্যায়ে গেছে।
লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহকে দুর্বল করা এবং উত্তর সীমান্তে সাফল্যের কারণেই দুই পক্ষের মধ্যে এই আলোচনার সুযোগ তৈরি হয়েছে বলে দাবি করে রোববার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, জাবাল অঞ্চলে বসবাসরত দ্রুজ মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা তেল আবিবের অগ্রাধিকার। মার্কিন গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইসরায়েল ও সিরিয়ার মধ্যকার নিরাপত্তা চুক্তি প্রায় 99% সম্পন্ন হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে চুক্তির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূল বাধা এখন কেবল ঘোষণার সময়সূচি এবং সিরিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনা। তবে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নেতানিয়াহু ও সারার উপস্থিতিতে চুক্তির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে অংশ নিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এর মাধ্যমে 1967 সালের পর প্রথমবার কোনো সিরীয় নেতা বিশ্বমঞ্চে বক্তব্য রাখতে যাচ্ছেন। নিউ ইয়র্কে পৌঁছেই তিনি প্রবাসী সিরীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আর এই সফরের মধ্য দিয়ে প্রেসিডেন্ট আল সারা বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করছেন, যার মধ্যে নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন ভেঙে যাচ্ছে শত শত ভারতীয় শিক্ষার্থীর। ট্রাম্পের H-1B ভিসা নীতি বদল মরার ওপর খাড়ার ঘাও হয়ে উঠেছে তাদের জন্য। $1 লাখ নতুন ফি শুধু শিক্ষার্থী নয়, ছোট ব্যবসা থেকে প্রযুক্তি খাত চাপ বাড়াচ্ছে সবার ক্ষেত্রে। সম্প্রতি বিদেশ থেকে যাওয়া অভিবাসীদের জন্য H-1B ভিসার বাৎসরিক ফি 1 লাফে $1,500 থেকে বাড়িয়ে $1 লাখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশটিতে এই ভিসায় থাকাদের পাশাপাশি যেতে ইচ্ছুকরাও। ভারতের নয়াদিল্লির দিল্লি স্কুল অব ইকোনমিক্সের শিক্ষার্থীরা জানায়, ঋণ নিয়েও যুক্তরাষ্ট্রে পড়াশোনা বা কাজ করার স্বপ্ন এখন তাদের থেকে দূরে সরে যাচ্ছে। দুঃস্বপ্নে পরিণত হয়েছে আমেরিকান ড্রিম। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়বে। $1 লাখ এই ফি ছোট কোম্পানি, স্টার্টআপ ও অলাভজনক প্রতিষ্ঠানগুলো বহন করতে পারবে না। এতে মার্কিন প্রতিযোগিতা ক্ষমতা কমার আশঙ্কা রয়েছে। মার্কিন অভিবাসন আইনজীবীরা এই সিদ্ধান্তকে নিষ্ঠুর ও অবিবেচক বলে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, ট্রাম্প প্রশাসনের এই ঘোষণার কারণে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র থেকে শুরু করে প্রযুক্তি কোম্পানিগুলো দক্ষ কর্মী হারাবে, আর সেই প্রতিভা চলে যাবে প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে। গত বছর শুধু ভারতীয়রা 71% H-1B ভিসা পেয়েছিল, কিন্তু নতুন নিয়মে কোম্পানিগুলো দ্রুতই বিদেশি দক্ষ কর্মীদের বিকল্প ভাবতে বাধ্য হচ্ছেন। আর এতে ভারতে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের মতো নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের বেঙ্গালুরু থেকে বারাণসী যাওয়ার পথে মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটের ককপিটের দরজা খোলার চেষ্টা করেন এক যাত্রী। ভারতীয় গণমাধ্যম জানায়, সোমবার সকালে IX-1086 ফ্লাইটটি আকাশে উঠলে ওই যাত্রী ককপিটের দিকে এগিয়ে যান এবং দরজা খোলার চেষ্টা করেন। নিরাপত্তা কোড না থাকায় তিনি ব্যর্থ হন। পরে ক্রু সদস্যরা দ্রুত তাকে আসনে ফিরিয়ে দেন। এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বারাণসী অবতরণের পর ওই যাত্রীকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা CISF সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। আকাশে ড্রোনের উপস্থিতি টের পেয়ে হঠাৎ বন্ধ হয়ে যায় ইউরোপের ব্যস্ততম কোপেনহেগেন বিমানবন্দর। কয়েক ঘন্টা ধরে স্থবির হয়ে পড়ে আকাশপথে যাত্রী চলাচল। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন বিমানবন্দরের আকাশ সীমায় সোমবার রাতে অন্তত 2 থেকে 3টি বড় ড্রোন দেখা দেয়। এরপর রাত 8:30 থেকে পুরো আকাশসীমা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। অন্তত 20টি ফ্লাইট বাতিল হয়। আরও কয়েক ডজন ফ্লাইট অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। চীনের নৌবাহিনীতে নতুন দিগন্তের উন্মোচন। অত্যাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ানে প্রথমবারের মতো সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন ও অবতরণ করেছে J-15T, J-35 মতো যুদ্ধ বিমান। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে চীন নিজেদের সামরিক শক্তি আরও একবার জানান দিল।
সাম্প্রতিক সময়ে চীনের সামরিক সক্ষমতার দ্রুত বিকাশ চোখে পড়ার মতো। বিশেষ করে বিমানবাহী রণতরী ফুজিয়ানের সফল পরীক্ষাগুলো যেন সেই অগ্রযাত্রারই একটি নতুন অধ্যায়। অভ্যন্তরীণভাবে তৈরি এই রণতরীতে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্ট ব্যবহার করে একাধিক বিমানের উড্ডয়ন ও অবতরণ করানো হয়েছে। এই সফলতার মধ্য দিয়ে চীন শুধু নিজেদের প্রযুক্তির শক্তি প্রমাণ করেনি, বরং সামরিক ইতিহাসে এই নতুন মাইলফলক স্থাপন করল। পরীক্ষাগুলোর প্রধান উদ্দেশ্য ছিল ফুজিয়ানের ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্ট ও ল্যান্ডিং সিস্টেমের সাথে বিভিন্ন ধরনের বিমানের সামঞ্জস্যতা যাচাই করা। J-15T, J-35 এবং কংসিং 600 এই 3টি ভিন্ন ধরনের বিমানকে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এটি প্রমাণ করে যে ফুজিয়ান এখন পূর্ণাঙ্গ কার্যকর সক্ষমতা অর্জনের পথে। এটি চীনের নৌবাহিনীর জন্য একটি বিশাল অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা তাদের কৌশলগত সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে তুলবে। এই সাফল্যের পেছনে রয়েছে চীনের বহু বছরের নিরলস গবেষণা ও উন্নয়ন। নিজেদের সামরিক সক্ষমতাকে শুধু এক জায়গায় সীমাবদ্ধ না রেখে চীন এখন বহুমুখী প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে। গত বছর মে মাস থেকে ফুজিয়ান সাগর একাধিক পরীক্ষা চালিয়েছে, যা তার সামগ্রিক কার্যকারিতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করেছে। এসব পরীক্ষা প্রমাণ করে যে চীনের নৌবাহিনী কেবল আকারেই নয়, প্রযুক্তির দিক থেকেও বিশ্বমানের হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এই ধরনের অগ্রগতি চীনের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সমীকরণে নতুন প্রভাব ফেলবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। জাপানে বাড়ছে বয়স্কদের সংখ্যা, পাল্লা দিয়ে কমছে শিশু জন্মহার। এতে অর্থনীতি ও সমাজ ব্যবস্থা ঠিক রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশটির সরকারের জন্য। সংকট মোকাবিলায় অবসর গ্রহণের বয়স বাড়ানোর পাশাপাশি শ্রমশক্তির ঘাটতি পূরণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিবার বান্ধব নীতি এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে আরও মনোযোগ দিতে হবে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানের মোট জনসংখ্যা এখন প্রায় 12 কোটি। এর মধ্যে 65 বছর বা তার বেশি বয়সীদের সংখ্যায় প্রায় 3,70,00,000 অর্থাৎ প্রতি 3 জনের মধ্যে একজনই বয়স্ক। আরও উদ্বেগের বিষয় হলো 75 বছর বা তার বেশি বয়সীদের সংখ্যা দ্রুত বাড়ছে দেশটিতে। জাপানে জন্মহারও অতীতের যে কোনো সময়ের চেয়ে নিচে নেমে গেছে। গড়ে একজন নারী এখন মাত্র 1.2 শিশুর জন্ম দিচ্ছেন, যা জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় 2.1-এর চেয়ে অনেক কম। এ কারণে জাপানের তরুণদের সংখ্যাও দ্রুত কমে যাচ্ছে। কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়ায় শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ভবিষ্যতে দেশটির জনগণের পেনশন ও স্বাস্থ্যসেবার খরচ মেটানো সরকারের জন্য আরও কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলমান এই সংকট মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে দেশটি। বয়স্কদের কর্মক্ষেত্রে সক্রিয় রাখার জন্য অনেক কোম্পানি অবসর গ্রহণের ক্ষেত্রে বয়স সীমা বাড়াচ্ছে। পাশাপাশি রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন ব্যবহার করে শ্রমশক্তির ঘাটতি পূরণের চেষ্টা চলছে। বিদেশি কর্মীদের জন্য নতুন ভিসা প্রোগ্রামও চালু করে বিভিন্ন খাতে তাদের অন্তর্ভুক্ত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার বাড়াতে জাপানকে দীর্ঘমেয়াদী পরিবার বান্ধব নীতি, শিশু লালন পালন সহায়তা এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির দিকে আরও মনোযোগ দিতে হবে। নয়তো আগামী কয়েক দশকে দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা আরও সংকটের মুখে পড়বে আশঙ্কা তাদের। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। লন্ডনে বাংলা টাউনের ব্রিকলেন বললেই চোখের সামনে ভেসে ওঠে ব্রিটেনের কারি শিল্পের উত্থানের গল্প। একসময় যে শিল্প ব্রিটিশ অর্থনীতিতে রেখেছিল বিশেষ ভূমিকা, সময়ের আবর্তে তা হারাতে বসেছিল জৌলুস। 3 দিন ব্যাপী ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল আয়োজনের মধ্য দিয়ে আবারও ভোজন রসিকদের ব্রিকলেনে ফিরিয়ে আনার চেষ্টা। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। শত শত মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে ব্রিটেনের কারি ক্যাপিটাল খেতাব পাওয়া ব্রিকলেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে এবং বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় 3 দিনব্যাপী কারি ফেস্টিভ্যাল। সাংস্কৃতিক পরিবেশনা, বাহারি আয়োজন আর রঙিন শোভাযাত্রায় উৎসব মুখর হয়ে ওঠে পরিবেশ। 19 সেপ্টেম্বর শুরু হওয়া এই উৎসবের মূল দিন ছিল রোববার।
কারি ফেস্টিভ্যালের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। অনুষ্ঠানে আগত অতিথিরা কারি শিল্পকে আরো সমৃদ্ধ করার প্রত্যয়ে নানা দিক নির্দেশনা তুলে ধরেন। আমি কারি ব্যবসা বা ইন্ডাস্ট্রিকে সমর্থন দিয়ে আরো এগিয়ে নিতে চাই। পেশায় রয়েছে হাজার হাজার মানুষ, যুক্তরাজ্য জুড়ে রয়েছে হাজার হাজার দোকান, যা দেশটির অর্থনীতিতেও ভূমিকা রাখছে। আমি এই ফেস্টিভ্যালে এভাবেই সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব। 9 বছর পরে কারি ফেস্টিভ্যাল আবার ব্রিকলেনে ফিরে এসছে, তো এটা জানতে পেরে খুব ভালো লাগছে। আমি খুবই আনন্দিত এটা যাতে বারবার আবর্তিত হতে থাকে এবং আজন্ম চলতে থাকে, কারণ এই কারি ইন্ডাস্ট্রির পিছনে আমাদের মাইগ্রেন্ট কমিউনিটি, বিশেষ করে আমাদের যে সিলেটি কমিউনিটি আছে, তাদের বিশাল অবদান আছে। 9 বছর পর কারি ফেস্টিভ্যাল আয়োজন হওয়ায় খুবই ভালো লাগছে। সামনে এই আয়োজন আরো বড় পরিসরে করার চেষ্টা থাকবে। বাংলাদেশি খাবারে স্বাদ নিতে ব্রিকলেনে আসা ভোজন রসিকরাও তুলে ধরেন তাদের অনুভূতির কথা। আমরা সবাই এখানকার খাবার ভীষণ পছন্দ করি। এখানে যারা খাবার পরিবেশন করছেন তাদের ব্যবহারও অনেক ভালো। আমি এখানে আসতে ভালোবাসি। এখানকার বাঙালি খাবারের স্বাদ দুর্দান্ত। ব্রিকলেনের এই উৎসব মুখর পরিবেশ আমার খুব ভালো লাগে বলেই আমি এখানে এসেছি। সবশেষ 2016 সালে অনুষ্ঠিত হয়েছিল কারি ফেস্টিভ্যাল। এটি শুধুমাত্র একটি উৎসবই নয়, বরং এটি প্রমাণ করেছে বাংলা টাউন এখনো বহন করছে কারি শিল্পের ঐতিহ্য, স্বাদ আর বৈচিত্র্যের প্রাণবন্ত ছাপ। বাংলাদেশিদের শ্রমে গড়া কারি শিল্প এখন নানামুখী সংকটে। লোকবল কম, আর্থিক খরচ সবকিছু মিলিয়ে রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পথে। নানা আয়োজন, নানা উদ্যোগ এখন সেই ঐতিহ্যকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য কাজ করছে কাউন্সিল সহ বাংলাদেশি নানা সংগঠন। শোয়েব কবির, সময় সংবাদ, ব্রিকলেন, লন্ডন। শরৎ ঋতুতে হলুদ হয়ে যায় চীনের বেইজিং শহর। ডাল থেকে খসে পড়া জিঙ্কো ও ম্যাপল গাছের পাতা দেখে মনে হয় প্রজাপতির দল নৃত্য করছে। বেইজিংয়ের বাসিন্দারা এই ঋতুতে বিভিন্ন পার্ক ও ঐতিহাসিক স্থানে ভ্রমণে যেতে পছন্দ করেন। জিয়াংশান পর্বত এবং ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন সহ শহরের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের প্রচুর ভিড় দেখা যায়। চীনের বেইজিং শহরের জিঙ্কো গাছের হলুদ পাতা দেখে মনে হতে পারে বসন্তকাল, কিন্তু সেখানে এখন শরৎকাল। এই ঋতুতে জিঙ্কো গাছের পাতা সবুজ থেকে হলুদ রং ধারণ করে। এই গাছের সোনালী রঙের পাতাগুলো যখন ডাল থেকে খসে পড়ে তখন সেগুলোকে নৃত্যরত প্রজাপতির মতো দেখায়। এ কারণে পর্যটকদের আকর্ষণের জায়গায় পরিণত হয়েছে বেইজিংয়ের অলিম্পিক সেন্টার। তবে ম্যাপল গাছের লাল রঙের পাতা ঝরে পড়া দৃশ্য হৃদয় কেড়ে নেয় দর্শনার্থীদের। এ ঋতুতে জিয়াংশান পর্বত এবং ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন সহ বেইজিংয়ের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমায় দর্শনার্থীরা। বিশেষ করে পশ্চিম বেইজিং প্রকৃতিপ্রেম এবং আলোকচিত্রী উভয়কেই মোহিত করে। শরতের নীলাকাশ আর মনোরম তাপমাত্রায় বেইজিংয়ের বাসিন্দারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন পার্ক ও ঐতিহাসিক স্থান ভ্রমণে যেতে পছন্দ করেন। শেখ সাদি মারজান, সময় সংবাদ। সুইজারল্যান্ডের আল্পস পর্বতে দ্রুত গতিতে গলছে একের পর এক হিমবাহ। ওবারগুমসের গ্রাইস হিমবাহ অনেকটা মৃত্যু পথযাত্রী, আর কয়েক বছরের মধ্যে সেখানে বরফ পুরোপুরি হারিয়ে যাবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে 2016 থেকে 2022 সালের মধ্যে সুইজারল্যান্ড হারিয়েছে প্রায় 100 হিমবাহ। সুইজারল্যান্ডের গ্রাইস হিমবাহে এক বছরে বরফ কমেছে 6 মিটার। গত এপ্রিলের ভারী তুষারপাত সাময়িক স্বস্তি দিলেও গ্রীষ্মের তীব্র উষ্ণতা আবারও শঙ্কা তৈরি করেছে। গ্লেসিয়ার মনিটরিং সুইজারল্যান্ডের পরিচালক ম্যাথিয়াস ফুস জানান, পরপর শুষ্ক বছর আর অস্বাভাবিক উষ্ণতা এই ক্ষয়ের মূল কারণ। 5 বছরের মধ্যে সেখানে আর বরফ দেখা যাবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এটি এক মৃত্যু পথযাত্রী হিমবাহ। এখানে এমন কোনো জায়গায় নেই যেখানে এখনো কিছুটা তুষার জমা হয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হয়তো 5 বছরের মধ্যেই বরফ পুরোপুরি হারিয়ে যাবে। আর যদি আমরা উপরের দিকে প্রায় 3000 মিটার উচ্চতার মালভূমির দিকে তাকাই, সেখানে এটি টিকবে কিছুটা বেশি সময়, সম্ভবত 40 বা 50 বছর। কিন্তু যেভাবেই হোক এই হিমবাহ শেষ পর্যন্ত হারিয়েই যাবে।
2016 থেকে 2022 সালের মধ্যে সুইজারল্যান্ড হারিয়েছে প্রায় 100 হিমবাহ। চলতি বছর মে মাসে দক্ষিণ ভ্যালাইসের ব্লাটেন গ্রামে ধসে পড়ে একটি হিমবাহ। 10 মিলিয়ন ঘনমিটার বরফ, পাথর আর কাদায় চাপা পড়ে গ্রামটির 90% ঘরবাড়ি। মুহূর্তেই ধ্বংস হয় শতবর্ষী গির্জা। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে টানা তৃতীয় বছরের মতো বিশ্বের প্রতিটি হিমবাহ অঞ্চলই বরফ হারাচ্ছে। ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়া, ককেশাস থেকে শুরু করে দক্ষিণ এশিয়া ও নিউজিল্যান্ড বেশ কিছু অঞ্চলে দ্রুত বরফ গলছে। সামনের দিনগুলোতে আরো ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা, কারণ গলে যাওয়ার মতো বরফও ফুরিয়ে আসছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাছ মানেই শুধু সবুজ ছায়া নয়, হতে পারে এক একটা জীবন্ত শিল্পকর্ম। বেলজিয়ামের উত্তরাঞ্চলের সলিটেয়ার ফার্মে গ্রীষ্মের শেষে গাছকে ছেটে সাজিয়ে তোলা হচ্ছে রূপকথার মতো ভঙ্গিমায়, যেন প্রকৃতি আঁকছে নিজের ক্যানভাস। 150 হেক্টরের এই খামারে আছে প্রায় 500 প্রজাতির বৃক্ষ। গাছের ডালপালা ছেটে শৈল্পিক ভঙ্গিমায় সাজিয়ে তৈরি হচ্ছে রূপকথার মতো দৃশ্যপট। বেলজিয়ামের সলিটেয়ার ফার্মের কোনো কোনো গাছ 1 দশক, আবার কোনো গাছ দাঁড়িয়ে আছে কয়েক প্রজন্ম ধরে। সলিটেয়ার ফার্ম মূলত এমন একটি খামার যেখানে প্রধান ফোকাস থাকে এক একটি গাছকে স্বতন্ত্রভাবে চাষ, পরিচর্যা এবং সাজিয়ে রাখা। প্রতিটি গাছকে যথাযথ জায়গা দেওয়া হয় যেন তার আকৃতি, বৃদ্ধি এবং সৌন্দর্য সর্বোচ্চভাবে ফুটে ওঠে। 150 হেক্টরের এই খামারে আছে প্রায় 500 প্রজাতির বৃক্ষ। এর মধ্যে পাইন, গিঙ্গো বিলোবা থেকে শুরু করে ম্যাগনোলিয়ার মতো গাছও আছে। গেল 10 বছরে শত শত গাছকে ছাঁটা হয়েছে অভিনব আকারে, যেন জীবন্ত ভাস্কর্য। গ্রাহকের ধরন ভিন্ন ভিন্ন। প্রায় মানুষ এখানে তাদের বাগান স্থপতি নিয়ে আসে এবং এই আকৃতিগুলো থেকে অনুপ্রেরণা পায়। কখনো কখনো তারা সম্পূর্ণ পরিকল্পনা পরিবর্তন করে এবং নিজেদের জন্য একটি স্বপ্নের দুনিয়া তৈরি করতে চায়। কখনো কখনো এই বাগানগুলো দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এক একটি গাছ যেন অনন্য শিল্পকর্ম, আর তাই স্থপতি, সিনেমা নির্মাতা থেকে শুরু করে বৃক্ষপ্রেমীদের কাছে রয়েছে আলাদা কদর। কোনো কোনো গাছের বাজার মূল্য ছাড়িয়েছে 10,000 ইউরোর বেশি। সলিটেয়ার ফার্মের যত্ন আর দীর্ঘমেয়াদী পরিচর্যায় থাকা এসব গাছ যেন বদলে দিয়েছে প্রকৃতির আলোকচিত্র প্রদর্শনী। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে গাছগুলোর রং, আকার আর ভঙ্গিমায়ও আসে ভিন্নতা, যা দর্শকদের সামনে হাজির করে নতুন নতুন চমক। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। কসোভোর ফেরিজাজ শহরে আন্তর্জাতিক শিল্পী শিল্পের রঙে জীবন্ত করে তুলছে শহরের দেয়াল। এই শিল্পকর্ম পর্যটক ও স্থানীয়দের জন্য শহরকে নতুন অভিজ্ঞতার কেন্দ্র হিসেবে গড়ে তুলছে। ফেরিজাজে 200টিরও বেশি দেয়াল চিত্রকর্ম রয়েছে। বিশাল উঁচু দেয়ালে শিল্পকর্মের ছোঁয়া, যা জীবন্ত করে তুলেছে শহরটিকে। শহরের এই রঙিন রূপ দেখে বিস্ময় প্রকাশ করছেন দর্শনার্থী ও পর্যটকরা। এমন চিত্রের দেখা মিলল কসোভোর ফেরিজাজ শহরে। ফেরিজাজের খোলা দেয়ালগুলোতে বিশ্বের নানা দেশ থেকে আগত শিল্পীরা তাদের রং শিল্পকর্ম উপস্থাপন করেছেন। জার্মান শিল্পী কেস ম্যাকলেইম দেয়ালে ফুটিয়ে তুলেছেন একজন নারীর অবয়ব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শিল্পী জেন প্রেটার ফেরিজাজ পৌরসভা ভবনের দেয়ালে একটি কালো পাখির ছবি এঁকেছেন। তিনি জানান, শুধু কিছু রং ব্যবহার করে পরিবেশ বদলে দেওয়া সম্ভব। দেখতে অসাধারণ লাগে যে মাত্র কিছু রঙের মাধ্যমে পুরো পরিবেশকে সম্পূর্ণ বদলে ফেলা যায়। এখানে এসে দেখছি স্থাপত্য বা বড় কিছু পরিবর্তন করতে হয় না, কিছু শহরকে জীবন্ত করে তোলা যায়, যা শহরের সঙ্গে মানুষের ভালোবাসা তৈরি করতে পারে। পাশাপাশি এটি শহরকে অন্যভাবে দেখার সুযোগ দেয়। ফেরিজাজে 200টিরও বেশি দেয়াল চিত্রকর্ম রয়েছে, যা 1998 থেকে 1999 সালের যুদ্ধের ঘটনা, দারিদ্র্য, পরিবেশগত বিষয় এবং স্থানীয় মানুষের প্রতিকৃতি তুলে ধরে। প্রতিটি ছবি কেবল রং নয়, বরং শহরের গল্প, ইতিহাস ও সামাজিক বার্তাকে জীবন্ত করে তোলে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। জার্মানির বার্লিনে 51তম আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে 42.2 কিলোমিটার পথ দৌড়ালেন প্রবাসী বাংলাদেশি শিবশঙ্কর পাল। রোববার রাজধানীতে অনুষ্ঠিত এই ম্যারাথনে 160টি দেশের 48,143 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। আর এই আসরে বাংলাদেশের পতাকা হাতে দূরপাল্লার দৌড়ে অংশ নেন এখন পর্যন্ত 137 আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে অংশ নেওয়া জার্মানিতে বসবাসরত বাংলাদেশি এই দৌড়বিদ। বার্লিনের BMWর এই আন্তর্জাতিক ম্যারাথনে রেকর্ড 8 বার অংশ নেন শিবশঙ্কর। 3.5 ঘন্টারও কম সময় নিয়ে ফিনিশিং লাইন শেষ করেন। ম্যারাথন শেষে জানান, বাংলাদেশের নাম এবং পতাকা তুলে ধরা সবসময় তার জন্য গর্বের।
কম্বোডিয়ার কান্ডাল প্রদেশে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফেস্টিভ্যাল অব দ্য ডেডের শেষ দিনের আয়োজন। মহিষ, ঘৌড়দৌড় আর পূজার্চনায় ভরে ওঠে কম্বোডিয়ার বিখ্যাত বৌদ্ধ মন্দির। 2 সপ্তাহব্যাপী এই উৎসব ঘিরে স্থানীয়দের ভক্তি আর আনন্দ উদযাপন ছিল চোখে পড়ার মতো। সাজানো গোছানো মহিষ আর ঘোড়া নিয়ে মাঠে নামেন প্রতিযোগীরা। বৃষ্টি ভেজা আবহাওয়াতেও প্রাণবন্ত হয়ে ওঠে মহিষ ঘোড়দৌড় প্রতিযোগিতা। দর্শকের উল্লাস আর উৎসাহে প্রতিযোগীরা প্রাণপণ ছুটিয়ে নিয়ে যান তাদের বাহন। প্রতিযোগিতা শুরু হলে ভেড়া আর ঘোড়া দ্রুত রাস্তা পার হতে থাকে। কৃষকদের জন্য এই প্রতিযোগিতা আনন্দ আর বিনোদনের বড় উপলক্ষ। তারা কাজের ফাঁকে বছরে একবার মেতে ওঠেন এই খেলায়। দর্শকদের মধ্যে ছিলেন অনেক নারীও, যারা প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন। মহিষ আর ঘোড়দৌড় খুব ভালো লেগেছে। এবছর কয়েকজন নারীও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাদের উৎসাহ দিতেই আমরা এখানে এসেছি। প্রতিযোগিতার পাশাপাশি বৌদ্ধ মন্দিরে চলে ভক্তদের পূজা অর্চনা, কেননা এই প্রতিযোগিতার পেছনে রয়েছে অন্যরকম এক গল্প। কম্বোডিয়ানরা বিশ্বাস করেন এই সময় মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসেন। তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভাত, পানি, কেক ও টাকা উৎসর্গ করেন, যেন তাদের আত্মা শান্তি পায় আর জীবিতদের জন্য আশীর্বাদ পাঠায়। এটি এক ধরনের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর উৎসব। আমি আজ খাবার উৎসর্গ করেছি আমার পূর্বপুরুষদের জন্য। তাদের কাছে প্রার্থনা করেছি যেন তারা আমাদের সন্তানদের সুখ আর ব্যবসায় সাফল্য দিয়ে আশীর্বাদ করেন। কম্বোডিয়ার বিখ্যাত বৌদ্ধ মন্দির বিহার সোর প্যাগোডা নিয়ে স্থানীয়দের বিশ্বাসও গভীর। অনেকে মনে করেন এই প্যাগোডায় প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। তাই প্রতি বছর 2 সপ্তাহ ধরে চলে এই আয়োজন। নিজেদের পূর্বপুরুষদের স্মরণ করার পাশাপাশি আনন্দে মেতে ওঠেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়।